হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনুশীলন প্লাস। আজকে আমরা WBPSC মিসলেনিয়াস এক্সামের জন্য 50টা MCQ প্র্যাকটিস সেট নিয়ে এসেছি, যেখানে সমস্ত সাবজেক্টই থাকবে। আর লাস্ট 5 বছরে যেরকম এসছে প্রশ্ন, সেই প্যাটার্নেই কিন্তু প্রশ্নগুলো রাখা হয়েছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই হিস্ট্রি থেকে 8টা কোয়েশ্চেন আছে। ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে, দ্য ডান্ডি মার্চ স্টার্টেড অন হুইচ ডেট? কোন তারিখে ডান্ডি অভিযান শুরু হয়েছিল? তো এটা হচ্ছে 12ই মার্চ 1930-এ ডান্ডি অভিযান শুরু হয়েছিল। আর এটার মাধ্যমেই লবণ সত্যাগ্রহ বা আইন অমান্য আন্দোলনও শুরু হয়েছিল। তাই যদি প্রশ্ন আসে আইন অমান্য আন্দোলন কোন সালে হয়, সেটাও 1930 হয়ে যাবে। এবং কত তারিখে এটা শেষ হয়? 8ই এপ্রিল এটা শেষ হয়। গান্ধীজির নেতৃত্বে এটা হয়েছিল এবং তখন গভর্নর ছিলেন লর্ড আরউইন। পরে, হু ফাউন্ডেড দ্য ব্রাহ্ম সভা ইন 1828? 1828-এ ব্রাহ্ম সভা কে প্রতিষ্ঠা করে? 1828-এ ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করে রাজা রামমোহন রয়। তো 1828-এ কলকাতাতে ব্রাহ্ম সভার প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রয়। উনি একেশ্বরবাদ বা মোনোথেইজমে বিশ্বাসী ছিলেন। এছাড়া তিনি সতী প্রথার বিরুদ্ধে ছিলেন এবং 1829-এ ইনি উইলিয়াম বেন্টিকের সহায়তায় সতী প্রথা বিলুপ্ত করেন। এছাড়া কাস্ট সিস্টেমের বিরুদ্ধেও তিনি ছিলেন। এবার দেবেন্দ্রনাথ ঠাকুর তিনি জয়েন করেন ব্রাহ্মসভাকে 1842-এ। তারপর কেশবচন্দ্র সেন করেন 1857-তে। পরে এই ব্রাহ্মসভা ভাগ হয়ে যায় 1866-তে। ভাগ হয়ে আদি ব্রাহ্ম সমাজ আর ব্রাহ্ম সমাজ এই দুটো ভাগে ভাগ হয়ে যায়। পরে, দ্য ব্যাটেল অফ পলাশি 1757, 1757, কাদের মধ্যে? ফট বিটুইন কাদের মধ্যে লড়াইটা হয়েছিল? তো ব্যাটেল অফ পলাশি এটা হয়েছিল হচ্ছে সিরাজউদ্দৌলা এবং রবার্ট ক্লাইভের মধ্যে। সিরাজউদ্দৌলা এবং রবার্ট ক্লাইভ। তো এর যে ডেটটা ছিল সেটাও পরীক্ষায় আসে। 23শে জুন 1757-তে এটা হয়েছিল। মির্জাফর, রায়দুর্লভ এবং জগৎ শেঠ এরা সিরাজের বিরুদ্ধে বিট্রে করেছিল। আর এই যে পলাশির যুদ্ধ, তারপরেই কিন্তু ইংরেজদের বা ব্রিটিশদের যে রুল বাংলায় সেটা স্থাপিত হয়েছিল। আর ঠিক এর আগের বছর 1756-তে ব্ল্যাক হোল ট্র্যাজেডি বা অন্ধকূপ হত্যা সেটা হয়েছিল। স্বরাজ ইজ মাই বার্থ রাইট ওয়াজ সেড বাই? স্বরাজ আমার জন্মগত অধিকার, এটি কে বলেছে? তো এটা বলেছে লোকমান্য তিলক বা বালগঙ্গাধর তিলক। তো 1916-তে তিনি হোম রুল আন্দোলন চালু করেন। এবার ইন্ডিয়াতে হোম রুল আন্দোলন দুজন করেছিল, একজন বালগঙ্গাধর তিলক আর একজন অ্যানি বেসান্ত। তো এই যে হোম রুল আন্দোলন যখন করছে 1916-তে, তখনই এই কথাটা তিনি বলেছিলেন যে স্বরাজ ইজ মাই বার্থ রাইট। তিলকের দুটো পত্রিকা ছিল, নিউজ পেপার। একটা হচ্ছে কেশরী, যেটা হচ্ছে যেটা সেটা মারাঠি ভাষায় লেখা, আর মারাঠা যেটা সেটা ইংরেজি নিউজ পেপার ছিল। লাল বাল পাল, লালা রাজপথ রায়, বালগঙ্গাধর তিলক এবং বিপিনচন্দ্র পাল এরা ছিল এক্সট্রিমিস্ট ট্রায়ো, মানে চরমপন্থী নেতা। আর তিলক মারা যান 1 আগস্ট 1920-তে, যেদিন অসহযোগ আন্দোলন শুরু হয় সেদিন। আর আরেকটা প্রশ্ন আসে যে কে কোনোদিন আইএনসি বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সভাপতিত্ব করেননি, সেটাও হবে লোকমান্য তিলক। পরে, দ্য ক্যাপিটাল অফ অ্যানসিয়েন্ট বেঙ্গল গৌড় ওয়াজ লোকেটেড ইন প্রেজেন্ট ডিস্ট্রিক্ট অফ? তো আগে বেঙ্গলের যে গৌড় সাম্রাজ্য বা ক্যাপিটাল গৌড়, সেটা কোথায় ছিল? এখন বর্তমানে কোন ডিস্ট্রিক্টে আছে? সেটা মালদা ডিস্ট্রিক্টে আছে। শশাঙ্ক ছিল বাংলার প্রথম স্বাধীন রাজা। শশাঙ্ক গৌড়ের রাজা ছিল। শশাঙ্ক ছিল প্রথম ইন্ডিপেন্ডেন্ট কিং অফ গৌড়, ফার্স্ট বাংলার স্বাধীন রাজা। এই যে গৌড়, সেটা মেনলি মালদা, মুর্শিদাবাদের কিছু জায়গা, বাংলাদেশের কিছু জায়গা, এই জায়গাটা জুড়ে রয়েছে, মানে জুড়ে ছিল হচ্ছে গৌড় সাম্রাজ্য, যেখানে পাল বংশ, সেন বংশ এরা সবাই রাজত্ব করেছে। পরে, হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ডিউরিং 1906 ক্যালকাটা সেশন? যেখানে স্বরাজকে ডিক্লেয়ার করা হয় গোল হিসেবে, লক্ষ্য হিসেবে। তো 1906-এর ক্যালকাটা সেশনের সভাপতিত্ব করেছিল আইএনসিতে দাদাভাই নৌরোজি। তিনি একজন পার্সি ছিল। 1906-এ কিন্তু যে সেশনটা হয়েছিল সেখানে 4টে রেজলিউশন নেওয়া হয়েছিল: স্বরাজ, স্বদেশী, বয়কট আর ন্যাশনাল এডুকেশন। কেননা ঠিক তার আগের বছর বঙ্গভঙ্গ হয়েছে, আর তার প্রতিবাদেই এগুলো হচ্ছিল: স্বরাজ, স্বদেশী, বয়কট, ন্যাশনাল এডুকেশন। আর 1906-এই কিন্তু ঢাকাতে মুসলিম লীগ স্থাপন হয়। আর এই যে দাদাভাই নৌরোজি, তিনি ছিলেন একজন পার্সি। আর এনাকে বলা হতো গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। আর এনার লেখা একটা বই হচ্ছে প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, যেখানে ড্রেন অফ ওয়েলথ থিওরি, অর্থাৎ কীভাবে ব্রিটিশার্সরা আমাদের দেশ থেকে লুটে নিয়ে গেছে সেই বিষয়টাকে উনি বর্ণনা করেছিলেন। পরে, তেভাগা মুভমেন্ট 1946-47, 1946-47-এ তেভাগা আন্দোলন হয় বাংলাতে। সেটা অ্যাকচুয়ালি কাদের দ্বারা স্টার্ট হয়েছিল না, বাংলার কিষাণ সভা
বাংলার কিষাণ সভার দ্বারা কিন্তু সেটা স্টার্ট হয়। তো তাদের দাবিটা কী ছিল? তাদের দাবি ছিল যে 1/2 অংশের পরিবর্তে ফসলের 2/3 অংশ আমাদের বর্গাদারদের দিতে হবে। তো 2/3 অংশ বর্গাদারদের দিতে হবে ভাগার, এই জন্যেই 3 ভাগের 2 ভাগ দিতে হবে। আর আগে কী ছিল? আগে ছিল 2 ভাগের 1 ভাগ। তো এটা অ্যাকচুয়ালি কমিউনিস্টদের দ্বারাই এই আন্দোলনটা চলেছিল, যেখানে বর্তমানে দিনাজপুর, রংপুর বাংলাদেশে রয়েছে, জলপাইগুড়ি, 24 পরগনা এগুলো পশ্চিমবঙ্গে রয়েছে, সেখানে মূলত এটা ছড়িয়েছিল আন্দোলনটা। আর এখানে খানপুরে পুলিশের ফায়ারিংয়ে বহু মানুষ মারা গিয়েছিল। পরে অশোকাস মেজর রক এডিক্ট 13 মেনশন। তো অশোকের যে মেজর রক এডিক্ট 13 সেখানে কিসের কথা বর্ণনা করা হয়েছে? সেখানে কলিঙ্গ যুদ্ধের কথা বর্ণনা করা হয়েছে। উড়িষ্যাতে কলিঙ্গ ছিল। তো 261 BC-তে এই কলিঙ্গ যুদ্ধটা হয়, যেখানে 1 লাখ লোক মারা যায়, 1.5 লাখ লোক প্রায় ক্যাপচার্ড হয়। আর এই সময় এত রক্তারক্তি হয় যে অশোক এরপর থেকে খুব মন খারাপ হয়ে যায় এবং তারপরে সে অ্যাডপ্টেড ধম্ম, মানে এরপর থেকে সে ধম্ম এই ব্যাপারটা অ্যাডপ্ট করে যে আর যুদ্ধ নয়, এবার শান্তি চায়। তারপর থেকে সে বৌদ্ধ ধর্ম গ্রহণ করে। তারপরে তার ছেলে এবং মেয়েকে সে শ্রীলঙ্কায় পাঠায় বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য। এবং আরও কিছু এডিক্ট আছে, যেরকম কালসি, গিরনার, ইয়ারাগুড়ি, এগুলোতেও কিন্তু অশোকের কথা বর্ণনা করা রয়েছে। এবার আমরা জিওগ্রাফির 8টা কোয়েশ্চেন করব। ট্রপিক অফ ক্যান্সার বা কর্কটক্রান্তি রেখা, যেটা হচ্ছে 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ, সেটা ওয়েস্ট বেঙ্গলের কতগুলো ডিস্ট্রিক্টের মধ্যে দিয়ে পাস করেছে? যদি ইন্ডিয়া বলতো যে কতগুলো রাজ্য, তাহলে হতো 8টা রাজ্য ইন্ডিয়াতে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের 5টা ডিস্ট্রিক্টের মধ্যে দিয়ে পাস করেছে। কোন কোন ডিস্ট্রিক্ট দেখো? পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া। এগুলোই তো ভীষণ গরম হয়। তো 23.5 ডিগ্রি নর্থ এই অক্ষাংশ। লংগেস্ট ডে উত্তর গোলার্ধে 21শে জুন হয়, কারণ এখানে সূর্য কর্কটক্রান্তি রেখার ওপর লম্বভাবে কিরণ দেয়। আর ওয়েস্ট বেঙ্গলে এই যে রেখাটা, সেটা একে দুটো ভাগে ভাগ করছে, একটা টরিড বা উষ্ণ জলবায়ু অঞ্চল আর একটা টেম্পারেট নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চল। পরে হায়েস্ট পিক অফ ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের হায়েস্ট পিক, সর্বোচ্চ শৃঙ্গ কি? সান্দাকফু, যেটা 3636 মিটার উচ্চতা। আর সেকেন্ড হায়েস্ট পিক হচ্ছে ফালুট। যে সান্দাকফু সেটা দার্জিলিং ডিস্ট্রিক্টে রয়েছে, সিঙ্গালীলা রেঞ্জে। আর এখান থেকে মাউন্ট এভারেস্ট দেখা যায়, কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। মাউন্ট এভারেস্ট নেপালে রয়েছে, যাকে নেপালি ভাষায় সাগর মাথা বলে। আর কাঞ্চনজঙ্ঘা রয়েছে সিকিমে। এছাড়া মাকালু, লৎসে এগুলো দেখা যায় এই সিঙ্গালীলা থেকে। এছাড়া এই যে সিঙ্গালীলা, সেখানে কিন্তু ন্যাশনাল পার্ক রয়েছে। আর সেকেন্ড হায়েস্ট পিক হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ফালুট, যেটা 3595 মিটার উচ্চতা। আর টাইগার হিল তো খুবই ফেমাস সানরাইজের জন্য, কারণ যখনই সূর্যের আলোটা পড়ে দেখতে পুরো বাঘের গায়ের রঙের মতো লাগে। পরের কোয়েশ্চেন, হুইচ রিভার ফর্মস দ্য সুন্দরবন ডেল্টা অ্যালং উইথ গঙ্গা? সুন্দরবন বদ্বীপ গঙ্গার সাথে কোন নদী মিলে তৈরি হয়েছে? ব্রহ্মপুত্র। তো গঙ্গা পদ্মা নামে বাংলাদেশে যাচ্ছে, আর হুগলি নামে আমাদের এদিকে সরু ধারাটা যাচ্ছে। ওদিকে আসাম থেকে ব্রহ্মপুত্র এসে যখন বাংলাদেশে ঢুকছে, তার নাম হয়ে যাচ্ছে যমুনা। তো যমুনা আর পদ্মা যখন মিলছে এই দুটো নদী, তখন হয়ে যাচ্ছে এটা মেঘনা। তারপর গিয়ে বঙ্গোপসাগরে পড়ছে নানান ভাগে ভাগ হয়ে। তো এই সুন্দরবনের তারপরে এই জায়গাটা সুন্দরবন তৈরি করছে। তো যাই হোক, মানে গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা বদ্বীপ এটাই রয়েছে পৃথিবীর সবথেকে বড় বদ্বীপ, লার্জেস্ট ডেল্টা, গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা ডেল্টা। 1,00,000 স্কোয়ার কিলোমিটার জায়গা জুড়ে রয়েছে। এখানে সুন্দরবন গড়ে উঠেছে, যেটা একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, যেটা আমাদের এখানে 1987-তে তাকে ঘোষণা করা হয়েছে বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে। এটা পৃথিবীর লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট, কারণ এখানে সুন্দরী, গড়ান, গেওয়া ইত্যাদি ম্যানগ্রোভ গাছ রয়েছে, আর এর জন্যই একে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলে ঘোষণা করা হয়েছে। এখানে রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে, যেটা কিন্তু একটি এন্ডেঞ্জার্ড স্পিসিস, অর্থাৎ বিপন্ন প্রাণী। পরে রাঢ় রিজিয়ন অফ ওয়েস্ট বেঙ্গল লাইজ বিটুইন। তো রাঢ় অঞ্চল ওয়েস্ট বেঙ্গলে কার কার মাঝে দেখা যায়? না, দামোদর এবং সুবর্ণরেখা নদীর মাঝে দেখা যায়। কোন জায়গাটাকে রাঢ় অঞ্চল বলে? তো ওয়েস্টার্ন প্লেটু ফ্রিঞ্জ, পশ্চিমের যে মালভূমির দিকটা, অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, এছাড়া বর্ধমানেরও কিছু অংশ, সেগুলো কিন্তু রেড ল্যাটারাইট সয়েল দেখতে পাওয়া যায়, লো রেনফল দেখতে পাওয়া যায়। এজন্য এখানে যে অঞ্চলটা শুষ্ক শুষ্ক, সেই জায়গাটাকে বলছে ওয়েস্টার্ন প্লেটু ফ্রিঞ্জ, কারণ এটা ছোটনাগপুর মালভূমিরই একটা এক্সটেনশন। আর এই জায়গাটা কিন্তু বেশ গরম হয়, যেটা দামোদর নদী এবং সুবর্ণরেখা নদীর মাঝে রয়েছে, আর এটাই রাঢ় অঞ্চল। পরে হুইচ পোর্ট ইজ কল্ড গেটওয়ে অফ ইস্টার্ন ইন্ডিয়া? পূর্ব ভারতের প্রবেশদ্বার কোন বন্দরকে বলে? তো অবশ্যই কলকাতা বন্দর, যার আর এক নাম শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট। বর্তমানে কিন্তু একটা কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে যে শ্যামাপ্রসাদ মুখার্জির যে জন্মদিন 6ই জুলাই, সেটাকে কিন্তু এবার থেকে সরকারি ছুটির দিন ঘোষণা করা হয়েছে। তার সঙ্গে একটা
এইচ.এস সুহরাওয়ার্দীর নাম শুনে থাকবে তোমরা, এইচ.এস সুহরাওয়ার্দী এভিনিউ, সেই এভিনিউটা কলকাতার মধ্যে, সেখানে ওই নামটা পাল্টে গোপাল মুখার্জি রোড করা হয়েছে। যিনি গোপাল মুখার্জি ছিলেন, তিনি গোপাল পাঠা নামে পরিচিত ছিলেন, যিনি কিনা ওই 1946-এ যে রায়টস হয়েছিল একদিনের মোহাম্মদ আলী জিন্নার কারণে, সেই রায়টসে কিন্তু অনেক মানুষকে বাঁচিয়েছিলেন, এই কারণে তার নামে সেই এভিনিউটার নাম পাল্টানো হয়েছে। তারপরে এই যে কলকাতা পোর্ট, সেটা কিন্তু একটা ওল্ডেস্ট পোর্ট, প্রায় 1870-এ এটা তৈরি হয়েছিল। রিভারাইন পোর্ট, নদী বন্দর, এটা হুগলি নদীতে রয়েছে। আর এরই একটা এক্সটেনশন হলদিয়া ডক, সেটা রয়েছে, সেটাও কলকাতা বন্দরের আন্ডারই পড়ে। তো কলকাতাতে কন্টেনারগুলো হ্যান্ডেল করে, আর হলদিয়াতে বাল্ক কার্গো, বড় বড় কার্গোগুলো আসে। পরের কোয়েশ্চেন, ইন্ডিয়ার ফার্স্ট ন্যাশনাল ওয়াটারওয়ে NW1, ন্যাশনাল ওয়াটারওয়ে 1, এটা কোন নদীতে রয়েছে? তো ন্যাশনাল ওয়াটারওয়ে, ইন্ডিয়ার প্রথম ন্যাশনাল ওয়াটারওয়ে, জাতীয় জলপথ যেটা ন্যাশনাল ওয়াটারওয়ে 1, সেটা গঙ্গা নদীতে রয়েছে, যেটা হলদিয়া থেকে প্রয়াগরাজ পর্যন্ত রয়েছে প্রায় 1620 কিলোমিটার জুড়ে। তো এটা ন্যাশনাল ওয়াটারওয়ে ঘোষণা করা হয় 1986-এ। আর ন্যাশনাল ওয়াটারওয়ে 2, এটা রয়েছে ব্রহ্মপুত্র নদীর ওপর। ন্যাশনাল ওয়াটারওয়ে 5 রয়েছে উড়িষ্যাতে, এবং জলমার্গ বিকাশ প্রজেক্টের আন্ডারে এগুলো পড়ে। হুইচ স্টেট হ্যাজ লংগেস্ট কোস্ট লাইন ইন ইন্ডিয়া? সবথেকে বেশি উপকূল রেখা কোন স্টেটে রয়েছে? তো সবথেকে বেশি উপকূল রেখা রয়েছে গুজরাটে, আর সেকেন্ড লংগেস্ট রয়েছে অন্ধ্রপ্রদেশে। গুজরাটে যে উপকূল রেখাটা রয়েছে সেটা প্রায় 1600 কিলোমিটার বিস্তৃত। যদি টোটাল ইন্ডিয়ার মেনল্যান্ডে দেখি তাহলে 6100 কিলোমিটার, অর্থাৎ 6100 কিলোমিটার রয়েছে মেনল্যান্ডে উপকূল রেখা। আর আইল্যান্ডগুলোকেও যদি নিই, অর্থাৎ লাক্ষাদ্বীপ, আন্দামান, এগুলোকে যদি নেওয়া হয়, তাহলে টোটাল উপকূল রেখা হচ্ছে 7516 কিলোমিটার। অন্ধ্রপ্রদেশের সেকেন্ড লার্জেস্ট রয়েছে 974 কিলোমিটার, আর সবথেকে স্মলেস্ট উপকূল রেখা কোস্টাল লাইন রয়েছে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে 157 কিলোমিটার। তো যদি বলে সবথেকে ছোট বা স্মলেস্ট কোস্ট লাইন বা উপকূল রেখা কোথায় রয়েছে? ওয়েস্ট বেঙ্গলে। প্রথম সবথেকে বড় রয়েছে গুজরাটে, আর সেকেন্ড লার্জেস্ট রয়েছে অন্ধ্রপ্রদেশে। পরে এল নিনো ইজ অ্যাসোসিয়েটেড উইথ লা নিনো, এল নিনো। লা নিনো মানে হচ্ছে ঠান্ডা কারেন্ট বা ঠান্ডা স্রোত প্রশান্ত মহাসাগরের, আর এল নিনো মানে গরম স্রোত, উষ্ণ স্রোত। তো এল নিনোর কারণে বৃষ্টিপাত কম হয়, যেহেতু এটা গরম স্রোত। এখন এল নিনোই চলছে, আগামী 2.5 বছর হয়তো এল নিনো চলবে। তো এল নিনো হচ্ছে ওয়ার্মিং অফ প্যাসিফিক ওশান অফ পেরুর প্যাসিফিক ওশানের দিকে ওয়ার্ম কারেন্ট, সেটাই এল নিনো, যেটা ড্রট আনে, মানে খরা আনে ইন্ডিয়াতে, অস্ট্রেলিয়াতে, একদম মনসুন ভালো হয় না। আর লা নিনোতে কুলিং আনে, গুড মনসুন হয়, খুব ভালো মনসুন হয়। এবার আমরা পলিটির 8টা কোয়েশ্চেন করব। তো রাইট টু এডুকেশন ইজ আন্ডার উইচ আর্টিকেল? কততম আর্টিকেলে রাইট টু এডুকেশন অর্থাৎ শিক্ষার অধিকার এটাকে রাখা হয়েছে মৌলিক অধিকারের মধ্যে? 21-এর এতে রাখা হয়েছে। তো 86 অ্যামেন্ডমেন্ট 2002 সালে 86তম অ্যামেন্ডমেন্ট হয়েছিল, যেখানে 6 থেকে 14 বছর বয়সী শিশুদের ফ্রি এবং কম্পালসারি এডুকেশনের কথা বলা হয়েছে। এছাড়া আর্টিকেল 45, এটা ডিপিএসপির মধ্যে পড়ে, যেটাও এই অ্যামেন্ডমেন্টেই যোগ করা হয়েছিল, আর্টিকেল 45। সেখানে বলা হচ্ছে যে স্টেট শ্যাল প্রোভাইড আর্লি চাইল্ডহুড কেয়ার টিল 6 ইয়ার, 6 বছর বয়স পর্যন্ত শিশুদের স্টেট বা রাষ্ট্র আর্লি চাইল্ডহুড কেয়ার দেবে, যত্ন দেবে। যত্ন কথাটা বলা হয়েছে, অর্থাৎ ওই যে অঙ্গনওয়াড়ির স্কুলগুলিতে ICDS-এ খিচুড়ি, ডিম, পুষ্টিকর খাবার দিয়ে আর কি ম্যাল নিউট্রিশন কমানো, যাতে করে ম্যারাসমাস, কোয়াশিওরকার এই সমস্ত রোগ না হয় বা আরও রোগ না হয়। তো তার জন্য এই আর্টিকেলে এটা বর্ণনা করা হয়েছে। পরে মানি বিল ইজ ডিফাইন্ড ইন আর্টিকেল। মানি বিল কততম আর্টিকেলে ডিফাইন করা হয়েছে? তো 110, 110তম আর্টিকেলে ডিফাইন করা হয়েছে। তো মানি বিল শুধুমাত্র লোকসভাতেই পেশ করা যায়, স্পিকার সেটাকে সার্টিফাই করে যে আদৌ এটা মানি বিল। আর রাজ্যসভা ক্যান ডিলে ম্যাক্সিমাম 14 ডেজ ডিলে করতে পারে, আর কিছু করতে পারবে না। আর্টিকেল 109 এখানে প্রসিডিওর সম্পর্কে বলা থাকে। আর্টিকেল 111-তে প্রেসিডেন্টের অ্যাসেন্ট সম্পর্কে বলা থাকে। আধার কার্ড অ্যাক্ট বা আধার অ্যাক্ট এটা পাস হয়েছে মানি বিল হিসেবেই। পরের কোয়েশ্চেন, হুইচ শিডিউল ডিলস উইথ অ্যান্টি ডিফেকশন ল? এটা বারবার পরীক্ষায় আসে। 10th শিডিউলে অ্যান্টি ডিফেকশন ল এর কথা বলা হয়েছে, যেটা 1985-এ রাজীব গান্ধীর প্রাইম মিনিস্টারশিপ থাকাকালীন এটা করা হয়েছে। তো অ্যাডেড বাই কততম অ্যামেন্ডমেন্টের দ্বারা এটাকে অ্যাড করা হয়েছে? 52nd, যেটা 1985-তে হয়েছে। আর এটা হচ্ছে যে কেউ যদি দল ত্যাগ করে তাহলে কিসের এগেনস্টে তার বিরুদ্ধে কিছু স্টেপ নেওয়া যেতে পারে, সেই জিনিসগুলোই বর্ণনা করা হয়েছে। আর ডিসাইডিং অথরিটি হচ্ছে প্রিজাইডিং অফিসার।
পরে প্রেসিডেন্টস রুল ইন এ স্টেট ইজ প্রোক্লেমড আন্ডার, তো কোনো রাজ্যে প্রেসিডেন্ট রুল লাগানো হবে তো সেটা কোন আর্টিকেলে বর্ণনা করা আছে? 356, আর্টিকেল 356। পরে ক্যাগ অফ ইন্ডিয়া সাবমিটস রিপোর্ট টু, ক্যাগ মানে হচ্ছে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, যাকে গার্ডিয়ান অফ পাবলিক পার্সও বলে, মানে পাবলিক বা সরকারের যে টাকা পয়সা তার কাছেই হিসেব থাকে। তো সে সমস্ত রিপোর্ট কার কাছে পেশ করবে? প্রেসিডেন্টের কাছে। তো সেই যে ব্যাপারটা সেটা আর্টিকেল 151-এ বলা রয়েছে যে ক্যাগ প্রেসিডেন্টের কাছেই সব কিছু রিপোর্ট পেশ করবে, আর্টিকেল 151-তে সেটা বলা রয়েছে। প্রেসিডেন্ট লেজ ইট বিফোর পার্লামেন্ট, মানে প্রেসিডেন্ট এবার পার্লামেন্টে সেটাকে দেয়, মানে পার্লামেন্টে যাওয়ার আগে সেটা প্রেসিডেন্টের কাছে যায়, আর ফর স্টেটস গভর্নরের কাছে যায়। তো ক্যাগ গার্ডিয়ান অফ পাবলিক পার্স এটা আসে আর্টিকেল 148-এ বলা হচ্ছে, আর টার্ম হচ্ছে 6 বছরের। পরে পঞ্চায়েতি রাজ সিস্টেম গট কনস্টিটিউশনাল স্টেটাস, তো পঞ্চায়েতি রাজ কনস্টিটিউশনাল স্টেটাস পায় কততম অ্যামেন্ডমেন্টে? 73তম অ্যামেন্ডমেন্ট, যেটা হয়েছিল 1992-তে। তো এটা পার্ট 9-এ আছে অ্যাড করা, 11th শিডিউলে আছে পার্ট 9, 11th শিডিউল। 29টা সাবজেক্ট আছে, 3টে টিয়ারের গভর্নমেন্টশিপটা রয়েছে, একটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত লো লেভেলের, পঞ্চায়েত সমিতি মাঝের লেভেল, আর জেলা পরিষদ সর্বোচ্চ স্তরের। 74তম অ্যামেন্ডমেন্টে কিন্তু আরবান লোকাল বডিজ বা মিউনিসিপ্যালিটির কথা বলা রয়েছে। এরপরে কোরাম ফর আ হাউস অফ পার্লামেন্ট, একটা হাউস অফ পার্লামেন্টের ন্যূনতম সদস্য সংখ্যা কত হতে হবে? তো পার্লামেন্টের ন্যূনতম, বোথ হাউসে ন্যূনতম সদস্য হতে হবে 1/10, যদি সেই 1/10 সদস্য না থাকে তাহলে সেই জায়গাটা স্থগিত হয়ে যাবে। তো সেটা কোথায় বলা রয়েছে কোরামের কথা? 100, আর্টিকেল 100-এর 3 নম্বর ক্লজে বলা রয়েছে। তো এই যে কোরাম শব্দের বাংলা অর্থ হচ্ছে কোনো সভা বা অনুষ্ঠানের কার্য পরিচালনার জন্য ন্যূনতম সদস্য সংখ্যা। কোনো সংস্থা, কমিটি বা সংসদীয় বৈঠকে কোনো সিদ্ধান্ত গ্রহণ বা দাপ্তরিক কার্যক্রম বৈধ করার জন্য যে সংখ্যক সদস্যের উপস্থিতি বাধ্যতামূলক থাকে তাকেই কোরাম বলা হয়। সভার গঠনতন্ত্র অনুযায়ী সাধারণত এই ন্যূনতম সংখ্যাটি নির্ধারিত হয়। কোনো সভা চালু রাখার জন্য প্রয়োজনীয় ন্যূনতম উপস্থিতি দরকার। সংসদ বা কোনো ক্লাবের সভায় মোট সদস্যের মধ্যে কোরাম পূর্ণ না হলে সেই সভা স্থগিত রাখতে হয়, মানে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না। তো লোকসভার যে কোরাম বা সদস্য সেটা 55 হতেই হবে, রাজ্যসভার 25 হতেই হবে। যদি কোনো কোরাম কমপ্লিট না হয় তাহলে প্রিজাইডিং অফিসার সেটাকে অ্যাডজন করে দেয়। পরে ইন্টারস্টেট কাউন্সিল ইজ এস্টাবলিশ আন্ডার, ইন্টারস্টেট কাউন্সিল সেটা কিসের আন্ডারে এস্টাবলিশ হয়েছে? 263 আর্টিকেলের আন্ডারে এস্টাবলিশ হয়েছে। তো অ্যাকচুয়ালি কত সালে সেটা এস্টাবলিশ হয়েছে? 1990-তে, 1990-এ ইন্টারস্টেট কাউন্সিল এস্টাবলিশ হয়েছে। সরকারিয়া কমিশনের রেকমেন্ডেশনে 1990 এটা এস্টাবলিশ হয়। এই যে ইন্টারস্টেট কাউন্সিল তার যে চেয়ারম্যান সেটা হচ্ছে পিএম, এবং সেখানে ডিসকাস করা হয় সেন্টার আর স্টেটের ইস্যু। আর্টিকেল 262-তে বলা রয়েছে ইন্টারস্টেট ওয়াটার ডিসপিউট সম্পর্কে। পরের কোয়েশ্চেন ইকোনমিক্সের, বেস ইয়ার ফর জিডিপি ক্যালকুলেশন ইন্ডিয়াতে কারেন্টলি হচ্ছে অপশানে কিন্তু সেটা নেই, 22-23, 2022-2023 এই বছরটাকে জিডিপি ক্যালকুলেশনের জন্য ধরা হয়েছে। তো প্রথমে 2004-05 ছিল, পরে 2022-23 এখন হয়েছে, মাঝখানে 2011-12টাকেও ধরা হয়েছিল। তো এই যে জিনিসটা জিডিপি গণনা করার যে বেস ইয়ার সেটা কারা রিলিজ করে বা জিডিপি কারা রিলিজ করে? এনএসও। এনএসও হচ্ছে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস, যেটা গঠিত হয় 2019-এ। দুটো অফিসকে মার্জ করে এটা তৈরি হয়, একটা হচ্ছে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিস সিএসও, আর এটা হচ্ছে ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস এনএসএসও। এদের দুটোকে মার্জ করে এই এনএসও বা ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস হয়, যারা জিডিপির ডেটাটাকে রিলিজ করে। ইট ইজ দ্য অ্যাপেক্স গভর্নমেন্ট এজেন্সি রেসপন্সিবল ফর গ্যাদারিং, কম্পাইলিং অ্যান্ড পাবলিশিং ভাইটাল ম্যাক্রো ইকোনমিক ডেটা এরা পাবলিশ করে। ওয়াজ এস্টাবলিশ ইন নাবার্ড, মানে ন্যাশনাল বোর্ড অফ এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, এটা হয় 12 জুলাই 1982-তে এস্টাবলিশ হয়। তো এটা শিবরামান কমিটি এর রেকমেন্ডেশনে হয়। অ্যাপেক্স ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট এর জন্য একদম সর্বোচ্চ ব্যাঙ্ক। শিবরামান ইজ অলসো নোন অ্যাজ ফাদার অফ নাবার্ড, নাবার্ডের জনক বলা হচ্ছে শিবরামানকে। তিনি হচ্ছেন ফর্মার মেম্বার অফ প্ল্যানিং কমিশন। হি চেয়ার দ্য ক্র্যাফিকার্ড কমিটি টু রিভিউ দ্য অ্যারেঞ্জমেন্ট ফর ইনস্টিটিউশনাল ক্রেডিট ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট বা এগ্রিকালচারের জন্য যে ক্রেডিট দিতে হবে সেটা রিভিউ করে এই কমিটি। হুইচ রেকমেন্ডেড ক্রিয়েশন অফ দি ব্যাঙ্ক, যারাই রেকমেন্ড করে যে আমরা এই ধরনের একটা ব্যাঙ্ক ক্রিয়েট করি, তো ওই জন্যই শিবরামানকে বলা হচ্ছে ফাদার অফ নাবার্ড।
এবার নাবার্ড ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার রুরাল ডেভেলপমেন্ট, এটা এস্টাবলিশ হচ্ছে ডিউরিং কততম প্ল্যানে, না 5 ইয়ার প্ল্যানে, ষষ্ঠতম 5 ইয়ার প্ল্যানে এটা এস্টাবলিশ হয়েছে, এটাও পরীক্ষায় আসে। ইট কেম ইন্টু এক্সিস্টেন্স অন জুলাই 12, 1982 আন্ডার দ্য 6th প্ল্যান টাইম ফ্রেম, যেটা চলছিল 1980 থেকে 1985-তে রাজীব গান্ধীর সময়, অন দি রেকমেন্ডেশন অফ বি শিবরামান কমিটি। পরে জিএসটি কাউন্সিল হচ্ছে কনস্টিটিউশনাল বডি, যেটা আর্টিকেল 279-এর এতে বলা রয়েছে যে এটা একটা কনস্টিটিউশনাল বডি। এবার এই যে জিএসটি সম্পর্কে কিছু বেশ জিনিস জানতে হবে। একটা হচ্ছে 101তম অ্যামেন্ডমেন্ট 2016-তে হয়েছিল, সেই অনুযায়ী এই জিএসটিটা আনা হয়, যার চেয়ারম্যান হচ্ছে ইউনিয়ন ফাইন্যান্স মিনিস্টার, অর্থমন্ত্রী। ডিসিশনস বাই 3/4 মেজরিটি, সেন্টার হচ্ছে 1/3 ভোট, কোরাম হচ্ছে এর 50%, তো এর কোরামটা আমরা মনে রাখবো 50%। জিএসটি ডে কবে পালন হয় এটাও আসে, 1 জুলাই। ইন্ডিয়াতে প্রতি বছর জিএসটি ডে পালন হয়। ইট কোমেমোরেটস দ্য হিস্টোরিক ইমপ্লিমেন্টেশন অফ গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, এটাকে আর কি মনে করে এটা পালন করা হয়েছিল প্রথমবার জুলাই 1, 2017-তে। which unified the nation's complex multi-layered যে ইনডাইরেক্ট ট্যাক্স সিস্টেম ছিল সেটাকে এক জায়গায় আনা হয়, দিয়ে বলা হয় ওয়ান নেশন ওয়ান ট্যাক্স। কী বলা হয়? ওয়ান নেশন ওয়ান ট্যাক্স। কেন এটা সেলিব্রেট করা হচ্ছে? কারণ ট্যাক্স ইউনিফিকেশন হয়েছে, একটাই ট্যাক্সের আন্ডারে সব পড়ছে। কী কী না, ইনডাইরেক্ট ট্যাক্সগুলোর মধ্যে ভ্যাট, তারপর এক্সাইজ ডিউটি, সার্ভিস ট্যাক্স, এই সমস্তগুলোকে জিএসটির আন্ডারে রাখা হয়েছিল। পরে ফিসকাল ডেফিসিট টার্গেট অ্যাজ পার এফআরবিএম অ্যাক্ট ইজ, ফিসকাল ডেফিসিট টার্গেট কত এফআরবিএম অ্যাক্ট অনুযায়ী? 3%। তাহলে এফআরবিএম অ্যাক্টটা কি? দ্য ফিসকাল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট এফআরবিএম অ্যাক্ট, যেটা 2003 সালে পালন হয়, 2003 সালে প্রকাশ হয়। ফিসকাল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্ট 2003 সালে হয়। আর এই অনুযায়ী যে জিডিপি আর এই অনুযায়ী যে ফিসকাল ডেফিসিট সেটার টার্গেট 3% করা হয়। পরে অপারেশন ফ্লাড, এটা কিসের সঙ্গে রিলেটেড? এটা হোয়াইট রিভলিউশনের সঙ্গে রিলেটেড, যেটা মিল্ক প্রোডাকশানকে বোঝায়। তো এটা 1970-এ এনডিডিবির দ্বারা চালিত হয়েছিল। ভার্গিস কুরিন হচ্ছেন এর জনক, হোয়াইট রিভলিউশনের জনক হচ্ছে ভার্গিস কুরিন। ইন্ডিয়াতে লার্জেস্ট মিল্ক প্রডিউসার হচ্ছে 1998 থেকে এই এনডিডিবি, আমুলের মডেলে এটা তৈরি করা হয়েছিল। পরে পিএম কিষাণ প্রোভাইডস হাউ মাচ পার ইয়ার, পিএম কিষাণ এই যোজনাটা বছরে 6,000 টাকা দেয় কিষাণদের, 3টে ইনস্টলমেন্টে দেয়, 2,000 টাকা করে 3টে ইনস্টলমেন্টে দেয়, ডিবিটির মাধ্যমে, ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার এর মাধ্যমে দেয়, সেন্টার স্টেট উভয়তেই দেওয়া হয়। পরে কোর ইনফ্লেশন এক্সক্লুডস, কোর ইনফ্লেশনের মধ্যে কোনটাকে বাদ রাখা হয়? তো হাউজিং, মেডিকেল, এডুকেশন এগুলোকে ধরা হয়। কোর ইনফ্লেশনে বাদ রাখা হয় হচ্ছে ফুড অ্যান্ড ফুয়েল। তো কেন বাদ রাখা হচ্ছে? যে কোর ইনফ্লেশন মেজার্স দ্য লং টার্ম ট্রেন্ড ইন প্রাইস লেভেল বাই এক্সক্লুডিং হাইলি ভোলাটাইল আইটেম লাইক ফুড অ্যান্ড এনার্জি। ফুড অ্যান্ড এনার্জি খুবই ভোলাটাইল, কেন কি এর দাম চেঞ্জ হতে পারে যখন তখন, তো এগুলোকে ধরা হয় না কোর ইনফ্লেশনে। বিকজ ফুড অ্যান্ড ফুয়েল প্রাইসেস আর হেভিলি ইনফ্লুয়েন্সড বাই সিজনাল ফ্যাক্টর, তারপর জিও পলিটিক্যাল ইভেন্ট, কোনো যেমন দেখলে যে কোনো দেশে যুদ্ধ লাগলেই ব্যাস গ্যাস, পেট্রোল এগুলোর দাম বেড়ে যাচ্ছে। Removing them provide a more accurate picture of an economy's underlying inflation. India's largest trading partner in 2023-24, মানে 2023-24 ইন্ডিয়ার লার্জেস্ট ট্রেডিং পার্টনার কে ছিল, বাণিজ্যিক পার্টনার? তো সেটা হচ্ছে ইউএসএ, আমেরিকা। টোটাল ট্রেড হয়েছিল 119 বিলিয়নের। চায়না হচ্ছে লার্জেস্ট সোর্স অফ ইম্পোর্টস, আমদানি বেশি হচ্ছে চায়না থেকে। ইউএই হচ্ছে আমাদের ট্রেড থার্ড, ইউএইর সাথে, দুবাই আর কি। আর ট্রেড ডেফিসিট হায়েস্ট হচ্ছে কার সাথে? না চায়নার সাথে। অর্থাৎ ইম্পোর্ট বেশি করা হচ্ছে, এক্সপোর্ট বেশি করা হচ্ছে না। এবার আমরা সায়েন্সের কোয়েশ্চেনগুলো করে নেব। তো প্রথম কোয়েশ্চেনটা আছে স্পিড অফ লাইট ইন ভ্যাকাম। তো লাইটের স্পিড কত হয় ভ্যাকামে, মানে শূন্য মাধ্যমে লাইটের স্পিড কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এখানে একটা ইনফরমেশন মনে রাখতে পারো যে লাইট টেক্স 8 মিনিট 20 সেকেন্ড, মানে 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে লাইটের সান থেকে আর্থে আসতে, সূর্য থেকে পৃথিবীতে আসতে। পরে হুইচ ভিটামিন ইজ সিনথেসাইজড ইন হিউম্যান স্কিন বাই সানলাইট। সানলাইট স্কিনে পড়লে, হিউম্যানের স্কিনে পড়লে, মানুষের স্কিনে পড়লে কোন ভিটামিনটা তৈরি হয়? ভিটামিন ডি তৈরি হয়, যেটা হাড় ও দাঁতের ক্ষয় থেকে রক্ষা করে। ভিটামিন ডি এর অভাবে, ডেফিসিয়েন্সিতে, D3 অ্যাকচুয়ালি তার রাসায়নিক নামটাও আসে, সেটার নাম ক্যালসিফেরল হয়। আর এই যে ভিটামিন ডি, তার অভাবে শিশুদের রিকেট হয়,
আর বড়দের অস্টিওম্যালেসিয়া হয়। এরপরে গ্রিন হাউস গ্যাস উইথ হাইয়েস্ট গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়াল, সবথেকে বেশি এগুলোর মধ্যে গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়াল কার রয়েছে? তো সালফার হেক্সাফ্লুরাইডের রয়েছে, SF6 সালফার হেক্সাফ্লুরাইড, হেক্সা মানে 6, সালফার হেক্সাফ্লুরাইডের রয়েছে। পরে হিউম্যান ব্লাড ইজ রেড ডিউ টু, হিউম্যান ব্লাড রেড কেন হয়? হিমোগ্লোবিনের জন্য হয়, কারণ এতে আয়রন থাকে, আয়রন দিয়ে তৈরি হয়। CPU স্ট্যান্ডস ফর, CPU মানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এটা কম্পিউটারের কোয়েশ্চেন, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, অপশন এ। সিপিইউকে ব্রেন অফ কম্পিউটার বলে। ALU এর ফুল ফর্ম অ্যারিথমেটিক লজিক ইউনিট, আর CU কন্ট্রোল ইউনিট। আর GPU এর ফুল ফর্ম গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। পরের কোয়েশ্চেন হুইচ প্ল্যানেট ইজ কল্ড মর্নিং স্টার অর ইভিনিং স্টার? তো মর্নিং স্টার ইভিনিং স্টার কাকে বলে? শুকতারা বা সন্ধ্যা তারা বলে শুক্র গ্রহকে, ভেনাসকে, যেটা পৃথিবী থেকে দেখতে পাওয়া যায়, মানে সান আর মুনের পরে পৃথিবী থেকে কেবলমাত্র এই ভেনাসকেই দেখতে পাওয়া যায়। তো একে ব্রাইটেস্ট প্ল্যানেট বলে, থার্ড ব্রাইটেস্ট অবজেক্ট আফটার সান অ্যান্ড মুন, পৃথিবী থেকে দেখতে পাওয়া যায় তৃতীয় বৃহত্তম জিনিস। আর এটা হচ্ছে হটেস্ট প্ল্যানেট, এর কোনো মুন নেই, এর কোনো উপগ্রহ নেই, এটা রোটেট করে ক্লকওয়াইজ, আর এটা হচ্ছে হটেস্ট প্ল্যানেট কারণ এতে CO2 গ্রিনহাউস গ্যাস রয়েছে। আর একটা জিনিস প্রশ্ন আসে, কাকে টুইন প্ল্যানেট বলে? পৃথিবীর টুইন প্ল্যানেট বলেও কিন্তু এই শুক্র গ্রহকে, অলমোস্ট পৃথিবীর সাইজেরই সমান হয়। পরের কোয়েশ্চেন ওজোন লেয়ার ইজ ফাউন্ড ইন হুইচ অ্যাটমসফেরিক লেয়ার? তো ওজোন লেয়ার স্ট্র্যাটোস্ফিয়ারে দেখতে পাওয়া যায়। ওজোন লেয়ার ইউভি রশ্মিকে আটকায়, ইউভি রশ্মিকে শোষণ করে নেয়, পৃথিবীতে প্রবেশ করতে দেয় না ততটা, যাতে করে যদি পৃথিবীতে প্রবেশ করে তাহলে কিন্তু আবার স্কিন ক্যান্সার, চোখের ক্ষতি এগুলো বেশি হয়। তো ওজন হোল প্রথম কোথায় দেখতে পাওয়া গেছিলো? ওজন হোল প্রথম দেখতে পাওয়া গেছিলো অ্যান্টার্কটিকাতে। ক্লোরিন জাতীয় জিনিস যেমন CFC, যেগুলো AC ফ্রি, যেগুলোতে ইউজ করা হয়, তার ব্যবহারের কারণেই ওজন ডিপ্লেশন হয় বা ওজনের স্তরের পাতলা হয়ে যায় বা ফুটো হয়ে যায়, যেটা অ্যান্টার্কটিকাতে প্রথম দেখা গিয়েছিল। ওয়ার্ল্ড ওজন ডে পালন করা হয় 16 সেপ্টেম্বর, 16ই সেপ্টেম্বর ওয়ার্ল্ড ওজন ডে পালন করা হয়। আর মন্ট্রিয়াল প্রোটোকল, এটা ওজন স্তরের ক্ষয় বন্ধ করার জন্য করা হয়েছিল 1987-তে, যেখানে CFCকে ব্যান করা হয়েছিল। পরে নিউটনস ফার্স্ট ল ইজ অলসো কল্ড, নিউটনের প্রথম সূত্রকে কি বলে? তো নিউটনের প্রথম সূত্রকে বলা হয় ল অফ ইনার্শিয়া, মানে জাড্ডের সূত্র। নিউটনের প্রথম সূত্র থেকে জাড্ডের ধারণা, বলের সংজ্ঞা জানা যায়, আর দ্বিতীয় সূত্র থেকে বলের পরিমাপ জানা যায়। পরে COVID-19 ইজ কজড বাই, COVID-19 হয় SARS-CoV-2 ভাইরাসের জন্য। COVID-19 যেটা, সেটা প্যান্ডেমিক ছিল। WHO 11ই মার্চ 2020-তে একে প্যান্ডেমিক বলে ডিক্লেয়ার করেছিল 2020-তে। এটা একটা mRNA ভ্যাকসিন এর তৈরি করা হয়েছিল, ফিজার, মডার্না। কোভিশিল্ড, এটা অ্যাডেনোভাইরাস ভেক্টর দিয়ে তৈরি করা হয়েছিল। আর কোভ্যাক্সিন ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন ছিল। তো এর এই 3টে ভ্যাকসিন, এগুলো মনে রাখতে হবে। কোভ্যাক্সিনটা হায়দ্রাবাদে তৈরি হয়েছিল, আর এটা হায়দ্রাবাদে আর একটা নেজাল ভ্যাকসিনও তৈরি করা হয়েছিল এই কোভিডের জন্য। পরে জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের 2024 থেকে 26-এর মধ্যে কিছু কোয়েশ্চেন আছে, যেমন ইন্ডিয়াস মুন মিশন চন্দ্রযান 3 ল্যান্ডেড অন মুন, মুনের সাউথ পোলে ল্যান্ড করেছিল। কত তারিখে করেছিল? এটা 2023-এর 23শে অগস্ট করেছিল, 2023-এর 23শে অগস্ট করেছিল, যেখানে রোভারটার নাম ছিল প্রজ্ঞান আর ল্যান্ডারটার নাম ছিল বিক্রম ল্যান্ডার এবং প্রজ্ঞান রোভার। তো সেই সময় ইসরোর চেয়ারম্যান ছিল S সোমনাথ, আর এর ল্যান্ডিং সাইট ছিল হচ্ছে শিব শক্তি পয়েন্ট। আর এটা সাউথ পোলে ল্যান্ড করা প্রথম যান ছিল, মহাকাশযান ছিল। পরে G20 সামিট 2023, এটা কোথায় হয়? G20 সামিট 2023 এটা হয় নিউ দিল্লিতে, এবং এটা 9 থেকে 10ই সেপ্টেম্বর 2023-এ চলেছিল। 9 থেকে 10ই সেপ্টেম্বর এটা হয়েছিল নিউ দিল্লির ভারত মণ্ডপমে। তো এর থিম ছিল বসুধৈব কুটুম্বকম, আফ্রিকান ইউনিয়ন মেড পার্মানেন্ট মেম্বার, আফ্রিকান ইউনিয়নের পার্মানেন্ট মেম্বার হয়েছিল। ইন্ডিয়া হ্যান্ডেড প্রেসিডেন্সি টু ব্রাজিলকে ইন্ডিয়া প্রেসিডেন্সি দিয়েছিল পরে। আর 18th G20 সামিট ছিল এটা। তো এর থিমটা মনে রাখতে হবে, বসুধৈব কুটুম্বকম। পরে নিউ পার্লামেন্ট বিল্ডিং ওয়াজ ইনগ্রেটেড অন, নিউ পার্লামেন্ট বিল্ডিং কবে ইনগ্রেট হয়েছিল? 28শে মে 2023-এ হয়েছিল নিউ পার্লামেন্ট বিল্ডিং।
নিউ পার্লামেন্ট বিল্ডিংয়ের নাম হচ্ছে সংসদ ভবন, যেটা ট্রায়াঙ্গুলার শেপের হয়েছে। পিএম মোদি এটাকে ইনগ্রেট করেছিল, আর এটা ছিল পার্ট অফ সেন্ট্রাল ভিস্তা প্রজেক্ট। ওল্ড পার্লামেন্টের এখন নাম সংবিধান সদন। তাহলে নিউ পার্লামেন্ট তার নাম সংসদ ভবন, আর ওল্ড পার্লামেন্টের নাম সংবিধান সদন। ইন্ডিয়াজ র্যাঙ্ক ইন গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2023। 2023-এ গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক কত ছিল? 111 ছিল 125টা দেশের মধ্যে, আর 2022-এ র্যাঙ্ক ছিল 107। পরে হু ওন আইসিসি মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2023। 2023-তে যে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হয়েছিল সেখানে কে জিতেছিল? অবশ্যই অস্ট্রেলিয়া জিতেছিল। পরে পিএম বিশ্বকর্মা যোজনা 2023, এটা কাদের জন্য? পিএম বিশ্বকর্মা যোজনা এটা আর্টিজানদের জন্য বা ক্রাফটম্যানদের জন্য, ট্র্যাডিশনাল আর্টিজানদের জন্য। ইন্ডিয়াস ফার্স্ট রিজিওনাল র্যাপিড ট্রানজিট সিস্টেম RRTS নমো ভারত স্টার্টেড বিটুইন। RRTS এর ফুল ফর্ম রিজিওনাল র্যাপিড ট্রানজিট সিস্টেম নমো ভারত। এটা স্টার্ট হয় কোথা থেকে? দিল্লি টু মিরাট। দিল্লি টু মিরাট, অপশান এ। ইনগ্রেট হয়েছিল 20 অক্টোবর 2023। 17 কিলোমিটার প্রায়োরিটি সেকশন ছিল শাহিদাবাদ থেকে দুহাই। স্পিড ছিল 160 কিলোমিটার পার আওয়ার। NCRTC অপারেট করে এটাকে। ফুল 82 কিলোমিটার 2025-এর মধ্যে করার কথা ছিল। পরে লাখপতি দিদি স্কিম টার্গেট এনহ্যান্স ইন 2024 টু। লাখপতি দিদি এই স্কিমটা কি এনহ্যান্স করে? 3 কোটি মহিলার কে টার্গেট করেছিল 2024-এর মধ্যে। তো লাখপতি দিদি এই যোজনাটা কি? লাখপতি দিদি যোজনা ইজ আ ফ্ল্যাগশিপ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্কিম এমিং to economically empower rural women by helping them earn a sustainable annual household income at least 1 lakh, যাতে তারা হাউসহোল্ড ইনকাম অ্যাটলিস্ট বছরে 1 লাখ হয় সেটা দেখে, উমেন এম্পাওয়ারমেন্টকে দেখে। অপারেট আন্ডার দ্য দীন দয়াল অন্তোদয়া যোজনা, ন্যাশনাল রুরাল লিভলিহুড মিশন। ইন্ডিয়াস ফার্স্ট ন্যাশনাল ডলফিন রিসার্চ সেন্টার ইনগ্রেটেড ইন 2024। 2024-এ ইন্ডিয়ার প্রথম ন্যাশনাল ডলফিন রিসার্চ সেন্টার কোথায় ইনগ্রেট হয়? পাটনা, বিহারে হয়। ইনগ্রেটেড 4th March 2024 অন গাঙ্গেটিক ডলফিন। এটা হলো আমাদের ন্যাশনাল অ্যাকোয়াটিক অ্যানিম্যাল এবং এটা এন্ডেঞ্জার্ড। প্রজেক্ট ডলফিন চালু করা হয় 2020-তে এবং বিক্রমশিলা গ্যাঙ্গেটিক ডলফিন স্যাংচুয়ারি বা অভয়ারণ্য রয়েছে ভাগলপুর, বিহারে, গঙ্গা নদীর মধ্যে।